Hello students, welcome back to our channel Tier Solution Academy. So we are again back with another video. তো আমরা কতদিন কি করেছি, আমরা কিন্তু প্রিপোজিশনের পার্ট 1 করেছি, যেখানে আমরা 10টা ডিটেইলসে নিয়ম আমরা শিখেছি। ঠিক আছে, প্রিপোজিশনের যা নিয়ম থাকে সেগুলো আমরা খুবই ডিটেইলসে পার্ট 1 এ শিখেছি। এরপরে আমরা আরো 10টা রুল আজকের ক্লাসে করব। আজকে কি আমাদের পার্ট 2। ঠিক আছে, তো যারা যারা চ্যানেলে সম্পূর্ণ নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবে না একদমই। আমার কিন্তু প্রত্যেকদিন বিকেল 3টের সময়, দুপুর বা বিকেল 3টের সময় তোমাদের লাইভ ক্লাস থাকে। ওকে, সো মেক শিওর টু অ্যাটেন্ড ইচ ক্লাস, কারণ কি এখানে কিন্তু থিওরি এবং ইংলিশ গ্রামার, আমরা গ্রামারের থিওরি এবং প্র্যাকটিস সেট খুবই ডিটেলসে করাই। চলো দেখে নিই আজকের প্রথম টপিকটা কি আছে। তো এর আগে আমি যেরকম বললাম যে 10টা টপিক আমরা আগের দিন কভার করেছি, আজকে আমরা 11 নাম্বার টপিক দিয়ে শুরু করব। তো দেখো বলেছে নিচে, ঠিক আছে, নিচে তাহলে আন্ডার বা বিলো, তাই না? নিচে বলতে আমরা কি বোঝাই? আন্ডার বা বিলো। তো দেখো এখানে কি আছে, নিয়মে কি বলেছে, আন্ডার কখন বসবে? কোনো কিছু ঠিক নিচে বা তলায়, ঠিক আছে, মানে সোজাসুজি নিচে বোঝালে তখন আমরা আন্ডার বোঝাই। যেরকম দেখো, উই আর রাইট, লাইক দ্য ফ্যান ইজ রাইট অ্যাবভ আওয়ার হেড, ঠিক আছে, ওভার আওয়ার হেড, তাই না? তো আমরা কি, আমরা টোটালি ফ্যানের আন্ডারে, বা এই যে রুফটা আছে, ঠিক আছে, মাথার উপর যে রুফ, সেটার আন্ডারে আমরা, তাই না? তারপরে বলেছে দেখো বিলো, কোন নির্দিষ্ট স্তর, লেভেল, ঠিক আছে, বা মানের নিচে বোঝালে এটা সব সময় সোজাসুজি নিচে নাও হতে পারে। ঠিক আছে, বিলো কিনা কোনো একটা স্তর রয়েছে তার নিচে ধরে নাও বোঝাচ্ছে, বা এটা কি কোনো কিছু মানের নিচে, ঠিক আছে, মানে কোনো একটা লাইক হিজ পজিশন ইজ বিলো মাইন, ঠিক আছে, আমার পজিশনের নিচে তার পজিশন, মানে কি সেটা মানের ডিফারেন্স, তাই না? তো চলো আমরা আরেকটু ভালো করে বুঝবো উদাহরণ দিয়ে। কি বলেছে দেখো, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল। তো একটা টেবিল আছে, ওকে, তো টেবিলের নিচে একটা ক্যাট রয়েছে, তো সেই সিচুয়েশনে আমরা ব্যবহার করব আন্ডার। বুঝতে পেরেছো, যে টেবিলের ঠিক নিচে, তাই না? আবার দেখো, হিজ ইনকাম ইজ বিলো 10,000, ঠিক আছে, তাহলে তার ইনকাম কি 10,000-এর কম, মানে তার ইনকামটা হচ্ছে কি 10,000 একটা মান, একটা স্তর রয়েছে তার নিচে রয়েছে, ঠিক আছে। তো ইনকাম ইজ বিলো 10,000, একটি নির্দিষ্ট মানের নিচে, তাই তো? চলো নেক্সট আমরা দেখে নেব, এখানে আমরা প্রত্যেকটা যে টপিক আমরা করছি সেগুলোর সাথে আমরা 5টা করে প্রশ্ন প্র্যাকটিস করব, যাতে আরো ভালো করে আমরা বুঝতে পারি কনসেপ্টটা। ওকে, তো দেখো কি বলেছে, দ্য ম্যান স্যাট ড্যাশ দ্য ট্রি। তো আমরা কি বলতে পারি, মানুষটা কি হয়েছে না, বসেছে গাছটির নিচে, তাই না? তো এটা কিন্তু আমরা বিলো বলবো না, আমরা বলবো আন্ডার দ্য ট্রি, ঠিক আছে, দ্য ম্যান স্যাট আন্ডার দ্য ট্রি, ঠিক আছে, কারণ কি গাছের ছায়া নিচে সে বসছে, বা গাছের যে ডালপালা সেটা নিচে সে বসছে, ঠিক আছে। দিস ইজ দ্য ট্রি, দিস আর লাইক দ্য ব্রাঞ্চেস, এন্ড এটা আমি একটা সাইড ড্র করলাম, ওকে, এন্ড এখানে যদি কেউ বসে থাকে, সো গাছের নিচে বসেছে, ঠিক আছে। আই নো ইট লুকস ভেরি উইয়ার্ড, ওকে, whatever. So this is a tree, and if someone is sitting right here, তো সে কি গাছের নিচে বসেছে, আন্ডার দ্য ট্রি, ঠিক আছে, সরাসরি নিচে। নেক্সট আমরা যাব, দেখো কি বলেছে, আমার ড্রয়িং স্কিলস অ্যাভয়েড করে যাও, ওকে। কি বলেছে, প্লিজ সাইন ইউর নেম ড্যাশ দ্য লাইন। তো একটা লাইন রয়েছে, তার নিচে তোমাকে সাইন করতে বলা হয়েছে, ঠিক আছে, একটা লাইন, তার নিচে তোমাকে সাইন করতে বলা হয়েছে। তো এটা কি হবে বলো? এগুলো কিন্তু তোমাদের অবশ্যই কমেন্টসে জানাতে হবে, আমি কোয়েশ্চেন গুলো দিয়ে দিচ্ছি, আমরা কিন্তু এগুলো অবশ্যই চেক করব, ঠিক আছে। চলো এখানেও কি বলেছে দেখো, হি ইজ ড্যাশ সাসপিশিয়াস। সন্দেহের ঊর্ধ্বে হয়, ঠিক আছে, ঊর্ধ্বে নয় মানে সন্দেহের আওতায়, ঠিক আছে, হি ইজ ড্যাশ সাসপিশন, মানে কি হি ইজ লাইক সে, তাকে কি হচ্ছে না, সন্দেহ করা হচ্ছে, তাহলে কি বলবো, যে সন্দেহের আওতায় রয়েছে, তাহলে সেটা কি হবে, হি ইজ আন্ডার সাসপিশন, ঠিক আছে, তাহলে কি হবে, অপশন এ।
চলো নেক্সট আমরা দেখে নেব কি বলেছে, দ্য সান ওয়েন্ট ড্যাশ দ্য হরাইজন। ঠিক আছে, তাহলে এটা কি হবে, দ্য সান ওয়েন্ট কি না একটা হরাইজন, যেটা একটা লেভেল, তাই তো? তো হরাইজনের কি নিচে যাচ্ছে, তাহলে কি সেটা হবে বিলো, অপশন বি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। কি আছে, পুট দ্য ব্যাগ ড্যাশ দ্য ডেস্ক। তাহলে কি বলছে যে ব্যাগটাকে ডেস্কের নিচে রাখো, তাই তো? তাহলে সেটা কি হবে, কোনো কিছু সরাসরি নিচে বোঝালে আমরা কি বলি, আমরা বলি আন্ডার দ্য ডেস্ক, তাই তো? চলো নেক্সট কোয়েশ্চেনে বা নেক্সট টপিকে আমরা চলে যাব। কি হচ্ছে, সম্মত হওয়া। ঠিক আছে, তাহলে সেটার ক্ষেত্রে আমরা কি বোঝাই, অ্যাগ্রি উইথ আর অ্যাগ্রি টু। অ্যাগ্রি উইথ এবং অ্যাগ্রি টু আমরা কিনা সম্মতির ক্ষেত্রে বসাই, যে আমিও তার সাথে একমত বা সম্মতি প্রকাশ করছি। দেখো কি আছে, অ্যাগ্রি উইথ কখন বসছে, কোনো ব্যক্তির সাথে সম্মত হলে। ঠিক আছে, মানে কোনো একটা ব্যক্তির সাথে আমার মতের মিল হচ্ছে, তখন আমরা ব্যবহার করব অ্যাগ্রি উইথ। আর অ্যাগ্রি টু কখন ব্যবহার করব, কোন প্রস্তাব, প্রপোজাল বা মতামত বা পরিকল্পনার সাথে আমরা কিন্তু সম্মত হলে ব্যবহার করব অ্যাগ্রি টু। ঠিক আছে, এবার যে প্রস্তাব দিচ্ছে তার সাথে, মানে ব্যক্তির সাথে হচ্ছে উইথ, আর কোন প্রস্তাব বা মতামত বা পরিকল্পনার সাথে হলে আমরা ব্যবহার করব টু। তো চলো আমরা আরো ভালো করে বুঝবো উদাহরণ দিয়ে। কি আছে, আই অ্যাগ্রি উইথ ইউ। ঠিক আছে, আমি তোমার সাথে মানে ব্যক্তির সাথে অ্যাগ্রি করছে। ঠিক আছে, আর আছে কি, হি অ্যাগ্রিড টু মাই প্রপোজাল, আমার প্রপোজালে সে অ্যাগ্রি করছে। ঠিক আছে, প্রস্তাবের সাথে অ্যাগ্রি করছে, সম্মতি জানাচ্ছে বা সম্মত জানাচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাগ্রি টু ব্যবহার করব। চলো প্রশ্ন দেখে নিই, ডু ইউ অ্যাগ্রি ড্যাশ মি, তুমি কি আমার সাথে সম্মত, অ্যাগ্রি করছো? তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো, অ্যাগ্রি টু না উইথ? দেখো ভালো করে এখানে দেখো, উইথ বসাচ্ছে ব্যক্তির সাথে আর টু বসাচ্ছে প্রস্তাবের সাথে। তো এখানে যেহেতু আমি কি, আমি একজন ব্যক্তি, তাই না, অ্যাগ্রি উইথ হবে তাহলে, তাই তো? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। দ্য বস অ্যাগ্রিড দ্য প্ল্যান, প্ল্যানের সাথে যখন অ্যাগ্রি করছে, এটা কিন্তু কোনো ব্যক্তি না, তাই না? কার সাথে অ্যাগ্রি করছে না, একটা প্ল্যানের সাথে। তাহলে সেক্ষেত্রে আমরা কি বসাবো, অ্যাগ্রি টু দ্য প্ল্যান। ঠিক আছে, অ্যাগ্রিড আছে, অ্যাগ্রি টু দ্য প্ল্যান। ওকে, তাহলে এখানে কিন্তু টু হবে। ওকে, চলো, সে ডিড নট অ্যাগ্রি ড্যাশ হার ফাদার, সে তার বাবার সাথে অ্যাগ্রি করেনি বা করছে না। ঠিক আছে, করেনি। ওকে, ডিড নট আছে। তো দেখো অ্যাগ্রি, তার বাবা কি একজন ব্যক্তি, তাহলে ব্যক্তির সাথে আমরা কি জানি, কি হয়, অপশন বি উইথ, তাই তো? চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। দে অ্যাগ্রি ড্যাশ দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনস। ঠিক আছে, তারা কিনা টার্মস এবং কন্ডিশনের সাথে অ্যাগ্রি করছে, মানে ধরে নাও তুমি একটা প্রপোজাল দিলে, বা আমরা দেখি না টার্মস এন্ড কন্ডিশন থাকে কোনো একটা কন্ট্রাক্ট বা কিছুর, যে এই টার্মস গুলো আমরা দিচ্ছি বা এই কন্ডিশন গুলো আছে, এগুলো আপনাদের মেনে চলতে হবে, সেগুলোর সাথে সে অ্যাগ্রি করছে। টার্মস এন্ড কন্ডিশন তো কোনো পার্সন না, কোনো ব্যক্তি না, তাহলে আমরা কিন্তু অ্যাগ্রি টু বলবো। ঠিক আছে, আচ্ছা লাস্ট কোয়েশ্চেনটা কি আছে, আই ক্যান নট অ্যাগ্রি ড্যাশ ইউর ওপিনিয়ন। ওকে, তো এই কোয়েশ্চেনটার অ্যান্সার তোমরা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাবে। ওকে, চলো নেক্সট, ব্যবসা ও ব্যবহার। ঠিক আছে, তো দেখো ডিল ইন এবং ডিল উইথ। ডিল ইন হচ্ছে ব্যবসা আর ডিল উইথ ব্যবহার, তাই তো? দেখি তো, ডিল ইন কোন পণ্যের ব্যবসা বোঝালে আমরা ডিল ইন ব্যবহার করি, কখন না কোনো পণ্যের ব্যবহার মানে ব্যবসা, কোনো জিনিস বেচা কেনার ক্ষেত্রে আমরা ডিল ইন বলি। আর ডিল উইথ কি হয় না, কোনো ব্যক্তি বা সমস্যার সাথে আচরণ করা বা সামলানোকে, হ্যান্ডেল করাকে আমরা বলি কি, ডিল উইথ। ঠিক আছে, আই উইল ডিল উইথ দিস ম্যাটার, এটা আমি সামলে নেব। ঠিক আছে, তাহলে আচরণ করা বা হ্যান্ডেল করা মানে সামলানো। চলো কি আছে দেখো, উদাহরণ দিয়ে আমরা আরো ভালোভাবে বুঝবো। হি ডিলস ইন রাইস। ঠিক আছে, সে চালের ব্যবসা করে। ঠিক আছে, চালের ব্যবসা করে। আর কি, হি ডিলস পোলাইটলি উইথ এভরিওয়ান, সে এই যে ডিলস উইথ কি না, পোলাইটলি, সে সবার সাথে ব্যবহার করে বা আচরণ করে কেমন ভাবে, পোলাইট ভাবে, সবার সাথে ভদ্রভাবে আচরণ করে। ঠিক আছে, চলো আমরা এবার প্রশ্নের উত্তর করব। আচ্ছা, মাই ফাদার ডিলস ড্যাশ সুগার। তো আমরা কি দেখলাম, ডিলস ইন, ডিল ইন আর ডিল উইথ।
তো যখন আমরা দেখছি কোনো পণ্যের সাথে ব্যবসা করছে, তাহলে আমার বাবা ডিলস ড্যাশ সুগার, চিনির সাথে ব্যবসা করছে, মানে চিনির ব্যবসা করছে, সেক্ষেত্রে আমরা কি বলবো? আমরা বলবো ইন, ডিলস ইন সুগার। ঠিক আছে, কারণ এটার মানে কি, এটা হচ্ছে কোনো পণ্য বিক্রি বা ক্রয় বিক্রয় করা, ঠিক আছে, ব্যবসা করা। দ্য বুক ডিলস দ্যাট ড্যাশ ইন্ডিয়ান হিস্ট্রি। ঠিক আছে, বইটা কি করছে না, ইন্ডিয়ান হিস্ট্রিটাকে বর্ণনা করছে, ঠিক আছে, সেটা সামলাচ্ছে। হ্যাঁ, তো এটা কিন্তু তোমাদেরকে অবশ্যই আমাদের কমেন্টসে জানাতে হবে যে অ্যান্সারটা কি হবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। ইউ মাস্ট নো হাউ টু ডিল ড্যাশ কাস্টমার্স। তো তোমার জানা উচিত, ধর না একজন দোকানে কাজ করে, তার কি অবশ্যই জানা উচিত যে কিভাবে কাস্টমারকে সামলানো উচিত বা কাস্টমারের সাথে ব্যবহার করা উচিত। সেক্ষেত্রে আমরা কি বলবো? ইউ মাস্ট নো হাউ টু ডিল উইথ কাস্টমার, অপশন বি। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। হি ডিলস দ্যাট গার্মেন্ট প্রোডাক্টস। সে কি করে? ডিল করে কিসের সাথে? গার্মেন্ট প্রোডাক্টস। তো গার্মেন্ট প্রোডাক্টস যেগুলো, ঠিক আছে, তো সেগুলোর সাথে কি সে ব্যবসা করছে? সেটা একটা গার্মেন্ট প্রোডাক্ট হচ্ছে একটা পণ্য, সে তার সাথে ব্যবসা করছে, ডিলস ইন, অপশন বি, তাই তো? চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। ট্যাকল দ্য প্রবলেম অ্যান্ড ডিল ড্যাশ ইট কেয়ারফুলি। তাহলে কি ট্যাকেল করো প্রবলেমটিকে এবং এটার সাথে এটাকে সামলাও কেয়ারফুলি, সচেতনতার সাথে এটাকে সামলাও, তাই না? এটাকে নিয়ে ব্যবসা করতে তো বলেনি, তাহলে এটা সামলানো হবে, তাই তো? তাহলে সেটা হবে কিন্তু ডিল উইথ ইট কেয়ারফুলি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট টপিক দেখো কি আছে, দিক বা গন্তব্য। দিক বা গন্তব্য, টু ভার্সেস টুয়ার্ডস। ঠিক আছে, টু বলতে কি বোঝাচ্ছে? দিক বোঝাচ্ছে, টুয়ার্ডস বলতে গন্তব্য বোঝাচ্ছে। তো টু তে কি আছে দেখো, নির্দিষ্ট গন্তব্য বা ডেস্টিনেশন বোঝালে, অর্থাৎ সে যেখানেই যাচ্ছে, সরি, সে সেখানেই যাচ্ছে, মানে কেউ একজন কোথাও একটা যাচ্ছে, সেক্ষেত্রে আমরা কিন্তু টু বসাবো। নির্দিষ্ট গন্তব্য, ওকে। আর টুয়ার্ডস কি? কোনো কিছুর দিকে। আচ্ছা, তো গন্তব্য এটা, আর এটা হচ্ছে এটা, ওকে। প্রথমে একটু একটু উল্টে গেছিল, ঠিক আছে, আশা করি এখন বুঝতে পারছো। টু হচ্ছে কি নির্দিষ্ট গন্তব্য, ডেস্টিনেশন বোঝালে, অর্থাৎ সে যেখানে যাচ্ছে বা সে সেখানেই যাচ্ছে, এরকম কিছু বোঝালে, যে আমি কাজেই যাচ্ছি, আমি স্কুলেই যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল। ঠিক আছে, আর কি, যে টুয়ার্ডস কোনো কিছুর দিকে, ডাইরেকশন যাওয়া বোঝালে, সে ওই গন্তব্যে নাও যেতে পারে, শুধু ওই দিকে যাচ্ছে। ঠিক আছে, মানে ধরে নাও এরকম বললো যে তুমি কোথায় যাচ্ছ, ঠিক আছে, এবার তুমি হয়তো ধরে নাও স্টেশনের পাশে কোনো দোকান আছে, তো সেখানে তুমি কোনো একটা কাজে যাচ্ছ, তো তুমি বলতেই পারো আমি স্টেশনে যাচ্ছি, তাই না, বা আমি ব্রিজের কাছে যাচ্ছি। ঠিক আছে, তো তুমি সেখান থেকে অন্য কোথাও যেতে পারো, বা সেখানে না যে অন্য আগেও কোথাও যেতে পারো, পরেও কোথাও, লাইক এক্স্যাক্টলি সেই জায়গায় না, সেই দিকে যাচ্ছ। ঠিক আছে, তো দেখো এবার আমরা আরো ভালো করে এই দুটো বুঝবো, কিসের মাধ্যমে? না, উদাহরণের মাধ্যমে। দেখো কি আছে, হি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে। দেখো গোয়িং টু স্কুল, স্কুলেই যাচ্ছে, সে কিন্তু অন্য কোথাও যাচ্ছে না। গোয়িং টু স্কুল মানে কি, সে স্কুলেই যাচ্ছে। ঠিক আছে, আর কি আছে, হি ইজ গোয়িং টুয়ার্ডস দ্য মার্কেট, সে বাজারের দিকে যাচ্ছে। এইবার বাজারের দিকে যাচ্ছে বলতে এরকম না যে সে বাজারেই যাচ্ছে, তাহলে আমরা বলতাম গোয়িং টু দ্য মার্কেট। কিন্তু টুয়ার্ডস যখন বলছে, বাজারের কাছে যাচ্ছে, বাজারের দিকে যাচ্ছে, কিন্তু আশেপাশে কোথাও যেতে পারে। তো গোয়িং টুয়ার্ডস দা মার্কেট। ঠিক আছে, টুয়ার্ডস কখন না, বাজারের দিকে যাচ্ছে, হয়তো অন্য কোথাও যাবে। এরকম হতেই পারে যে বাজারে না যায়, বাজারের কাছে তার কোনো অতিথির বাড়ি আছে, অতিথি কেন বলছি, তার কোনো আত্মীয়ের বাড়ি আছে, সেখানে সে যাচ্ছে, বা কোনো অন্য কাজে আছে, বাজারের মধ্যে সে ঢুকছে না। চলো তাহলে এবার প্রশ্নের উত্তর করব, তাই তো? তাহলে টু এবং টুয়ার্ডস, তাই না? তো লেট আস গো ড্যাশ দা রিভার। তাহলে চলো যাই, নদীর দিকে যাই, তাই না? তো এখানে দেখো, লেট আস গো টুয়ার্ডস আমরা বলতে পারি, আবার টু আমরা তার রিভার বলতে পারি। ঠিক আছে, যে চলো নদীর দিকে যাই, বা আমরা নদীতে যাই, সো উই উইল গো উইথ টু। ঠিক আছে, লেট আস গো টু দ্য রিভার, নদীর দিকে, মানে নদীতে যাই, চলো। ঠিক আছে, নেক্সট আমরা যাব কি দেখো, দ্য ট্রেন ইজ মুভিং ড্যাশ দিল্লি। ঠিক আছে, যদি গন্তব্য হয় দিল্লি, দিল্লিতে যাচ্ছে, তাহলে ট্রেনটা কি হচ্ছে? ট্রেনটা মুভিং। তো দেখো
যদি আমরা এখানে ভালো করে বুঝবে যে দিল্লি ধরে নাও এখানে আছে, এখানে দিল্লি, আর এটা হচ্ছে ট্রেনের রুট। তো ট্রেন হয়তো দিল্লির দিকে যাচ্ছে, কিন্তু সে দিল্লিতে নাও দাঁড়াতে পারে, তার মেইন গন্তব্য কিন্তু অন্য কোথাও হতেই পারে। তো এটা তোমরা ভেবে অবশ্যই অ্যান্সারটা কমেন্টসে জানাবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। হি ওয়াক ড্যাশ দ্য ডোর বাট ডিডন্ট ওপেন ইট। ঠিক আছে, তো সে কিনা দরজার দিকে গেল, কিন্তু সে দরজাটা খুললো না। তো দরজাটা তার মেইন গন্তব্য ছিল না, তাহলে হি ওয়াক টুয়ার্ডস দ্য ডোর বাট ডিডন্ট ওপেন ইট। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। সেন্ড দ্য লেটার ড্যাশ ইজ অ্যাড্রেস। তাহলে অ্যাড্রেসটা হচ্ছে গন্তব্য, তাই না? অ্যাড্রেসটা হচ্ছে লেটারটার গন্তব্য। তো সেক্ষেত্রে আমরা কি বলবো? আমরা কিন্তু বলবো যে সেন্ড দ্য লেটার টু হিজ অ্যাড্রেস, অপশন বি। নেক্সট দেখো কি আছে, দ্য লায়ন র্যান ড্যাশ দ্য ডিয়ার। তো লায়ন কি করছে? লায়ন হচ্ছে কিন্তু ডিয়ারের দিকে দৌড়াচ্ছে। ঠিক আছে, তো ডিয়ারটা হচ্ছে তার ডেস্টিনেশন, কিন্তু সে তাকে ধরতে নাও পারে, তাই না? ধরতে নাও পারে, ডিয়ারটা পালিয়ে যেতেও পারে। তো আমরা এখানে করবো কি? টুয়ার্ডস, অপশন বি। ওকে, দ্য লায়ন র্যান টুয়ার্ডস দ্য ডিয়ার। চলো পরের আমরা 15 নম্বর রুলটা পড়বো। ওকে, দেখো এখানে কি বলেছে। তুলনা বা পছন্দ, তুলনা ও পছন্দ। ঠিক আছে, দেখো সিনিয়র, জুনিয়র, প্রেফার টু। হুম, তো আমরা যখন সিনিয়র, জুনিয়র, ইনফিরিয়র, ঠিক আছে, বা প্রেফার এই ধরনের ওয়ার্ড গুলো ব্যবহার করি, আমরা জানি তার সাথে আমরা কিন্তু প্রিপোজিশন টু ব্যবহার করি। দেখো সাধারণত তুলনার ক্ষেত্রে দেন বসে, ঠিক আছে, কিন্তু কিছু ল্যাটিন শব্দ যেরকম সিনিয়র, জুনিয়র, সুপিরিয়র, ইনফেরিয়র এবং প্রেফার, এর পরেও সবসময় টু বসে। এটা মনে থাকবে, এগুলোর পরে কিন্তু দেন বসে না। দেন কি না বসে না, তাই তো? তাহলে মনে রাখবে অবশ্যই জুনিয়র, সিনিয়র, ইনফিরিয়র, সুপিরিয়র, প্রেফার। ঠিক আছে, এগুলোর পরে কি বসছে না, সবসময় কিন্তু টু বসবে। ঠিক আছে, চলো আরেকটু উদাহরণ দিয়ে বুঝি। কি বলেছে উদাহরণ? হি ইজ সিনিয়র টু মি। সে আমার তুলনায় সিনিয়র, তাই তো? সে আমার থেকে বড়। আই প্রেফার টি টু কফি। আমি কফির চেয়ে চা বেশি পছন্দ করি। ঠিক আছে, প্রেফার টু, সিনিয়র টু। ঠিক আছে, তো চলো প্রশ্ন করব, প্রশ্নের উত্তর করব। শ্যাম ইজ জুনিয়র ড্যাশ রাম। কি হবে? এটা হবে টু। শ্যাম ইজ জুনিয়র টু রাম। ঠিক আছে, এটা কিন্তু দেন একদমই হবে না। ওকে, নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। কি বলেছে? আই প্রেফার ডেথ ড্যাশ ডিসঅনার। ঠিক আছে, তো প্রেফার ডেথ টু ডিসঅনার। ঠিক আছে, কি হবে? প্রেফার ডেথ টু ডিসঅনার, মানে আমি ডিসঅনার হওয়া থেকে, অসম্মানের থেকে আমি কি না মৃত্যু বেশি প্রেফার করব। ঠিক আছে, নেক্সট কি বলেছে? দিস পেন ইজ সুপিরিয়র ড্যাশ দ্যাট ওয়ান। এই যে পেনটি, এটা কি না আগের অন্য আরেকটা যে পেন আছে, দিস পেন অ্যান্ড দ্যাট পেন। তো দিস পেন ইজ সুপিরিয়র দেন দ্যাট ওয়ান, এটার থেকে এটা ভালো। ঠিক আছে, তো এটা দেন হবে না, এটা সুপিরিয়র টু হবে। ঠিক আছে, সুপিরিয়র পর আমরা দেন ব্যবহার করি না, আমরা টু ব্যবহার করি। ঠিক আছে, তো এই পেনটা ওই পেনের থেকে ভালো। ওকে, চলো কম্প্যারিজনে আমরা দেন আনি, কিন্তু সুপিরিয়র আমরা যেটা করলাম প্রথম পেজে, এখানে কিন্তু হয় না। হি ইজ সিনিয়র ড্যাশ মি বাই 2 ইয়ার্স। সে আমার থেকে 2 বছরের সিনিয়র। তাহলে সিনিয়রের পরে আমরা কি ব্যবহার করব? টু। আচ্ছা, এই কোয়েশ্চেনটা তোমাদের আমি দেব হোমওয়ার্ক হিসেবে। ওকে, তো শি প্রেফার্স টি ড্যাশ মিল্ক। এটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে। ওকে, আর চেষ্টা করবে যে রুলটা করা হচ্ছে, ধরুন এটা 15 নম্বর রুল, তাহলে 15 নম্বর দাগ দিয়ে করবে, মানে এরকম ভাবে অ্যান্সার করবে 15, দেন অ্যান্সারটা এর মধ্যে লিখে দেবে। ঠিক আছে, বা উল্টোও করতে পারো, 15 লিখে দেন অ্যান্সারটা লিখতে পারো, দেন আবার আর একটা ধরো 16 এর কোয়েশ্চেন লিখবে, আবার এরকম লিখতে পারো, তোমাদের ইচ্ছা। ওকে, চলো নেক্সট রুল, রাগ করা। তো রাগ করা দেখো দুটো হয়, অ্যাংরি উইথ আর অ্যাংরি অ্যাট। ঠিক আছে, তো
রাগ করার কি হয়, দুটো আমরা ব্যবহার করে থাকি, অ্যাংরি উইথ, অ্যাংরি অ্যাট। অ্যাংরি উইথ কখন, অ্যাংরি অ্যাট কখন দেখে নেব। অ্যাংরি উইথ কি, কখনো কোনো ব্যক্তির ওপর রাগ করলে উইথ বসে, কোনো আচরণ, আচরণ, কথা, পরিস্থিতি এগুলোর ওপর রাগ করলে অ্যাট বসে। ঠিক আছে, অ্যাংরি অ্যাট, অ্যাংরি উইথ। ওকে, চলো নেক্সট দেখো উদাহরণ আছে, টিচার ইজ অ্যাংরি উইথ মি, আমার উপরে রাগ করেছে। ঠিক আছে, আমি যদি তোমাদের উপর রাগ করি সেটা হবে কি উইথ, তাই না, পার্সনের ওপর। হি ওয়াজ অ্যাংরি অ্যাট মাই রুড বিহেভিয়ার, আমার আচরণের ওপরে সে রাগ করেছে। তাহলে এটা কি হবে, এটা কিন্তু হবে দেখো উইথ। ঠিক আছে, সরি অ্যাংরি অ্যাট। তাহলে অ্যাংরি উইথ কখন না ব্যক্তি, আর অ্যাংরি অ্যাট হচ্ছে ব্যবহার, বা আচরণ, বস্তু, পরিস্থিতি। প্রথমটা কি আছে, ডোন্ট বি অ্যাংরি দ্যাট হিম, তার উপরে, একজন ব্যক্তির উপরে রাগ না করতে বলেছে। কি হবে, অ্যাংরি উইথ হবে না অ্যাংরি অ্যাট হবে। দেখো এইমাত্র আমরা করলাম টিচার ইজ অ্যাংরি উইথ মি, তো ব্যক্তির উপরে হলে আমরা কি জানি উইথ হয়, অপশন বি, তাই তো। নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে, ফাদার ওয়াজ অ্যাংরি ড্যাশ হিজ সনস ফেলিয়ার। তো দেখো এখানে ভালো করে বুঝতে হবে, এখানে কি অন হিজ সান কিন্তু না, সানের ফেলিয়ার, তার অপারগতার উপরে সে রেগে আছে, তাহলে এটা কিন্তু অ্যাংরি অ্যাট হবে। নেক্সট, শি ইজ অ্যাংরি কি উইথ ইউ, তোমার ওপরে সে রেগে আছে, তাহলে শি ইজ অ্যাংরি উইথ ইউ, অপশন সি। নেক্সট কি বলেছে, আর ইউ স্টিল অ্যাংরি ড্যাশ হোয়াট আই সেড, আমি যেটা বলেছিলাম সেটার উপরে কি তুমি এখনো রেগে আছো। ঠিক আছে, আমার ওপরে না, আমি যেটা বলেছিলাম সেটার উপরে রাগের কথা বলছে, তাহলে কি এখানে উইথ হবে, হবে না, হবে কি অ্যাট, অ্যাংরি অ্যাট হোয়াট আই সেড, আমি যা বলেছিলাম সেটার উপরেও রেগে থাকার কথা বলেছে। নেক্সট ফিফথ কোয়েশ্চেন, দ্য বস ইজ অ্যাংরি ড্যাশ দ্য ক্লার্ক, এই আনসারটা তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে। ওকে, চলো নেক্সট রুল আমরা দেখবো কি আছে, দক্ষতা বা দুর্বলতা। ঠিক আছে, মানে দক্ষতা কি গুড অ্যাট, আর দুর্বলতা তো উইক ইন। ঠিক আছে, চলো গুড অ্যাট, কোনো বিষয় বা কাজে দক্ষ বা ভালো বোঝালে আমরা অ্যাট বসাই। ঠিক আছে, গুড ইন কিন্তু হয় না, গুড ইন হয় না। ঠিক আছে, দেখো এখানে কিন্তু লেখাই আছে গুড ইন হয় না। ঠিক আছে, নেক্সট উইক ইন। ওকে, উইক ইন কি কোনো বিষয় কাঁচা বা দুর্বল বোঝালে ইন বসে। ঠিক আছে, আবার এটাও কিন্তু উইক অ্যাট কিন্তু আমরা করবো না, ইনটাই প্রেফারেবল। চলো আরো ভালো করে বুঝবো উদাহরণ দিয়ে, কি আছে, হি ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স। ঠিক আছে, সে অঙ্কে দক্ষ, সে খুব ভালো অঙ্কে। ঠিক আছে, চলো আচ্ছা, শি ইজ উইক ইন ইংলিশ, তোমরা অনেকেই বলো না ম্যাম আমি ইংলিশে অনেক উইক, অনেক কাঁচা আছি, তাই না। তো সেক্ষেত্রে উইক হলে কিন্তু ইন, আর গুড হলে অ্যাট, ইংরেজিতে দুর্বল। ঠিক আছে, চলো আমরা প্রশ্নের উত্তর করব। কি আছে, রাহুল ইজ ভেরি গুড ড্যাশ ক্রিকেট, সে ক্রিকেটে খুব দক্ষ বা পারদর্শী। কি বলবো, গুড অ্যাট, তাই তো। চলো নেক্সট কি আছে দেখো, মাই ব্রাদার ইজ উইক ড্যাশ ফিজিক্স, আমার ভাইয়ের ফিজিক্স সাবজেক্টে আমার ভাই খুব দুর্বল, তাহলে উইক ইন, তাই তো, উইক ইন ফিজিক্স। নেক্সট, শি ইজ গুড ড্যাশ ড্রয়িং, সে ড্রয়িং এ ভালো, তাই না, তার আঁকার হাত ভালো আমরা বলতে পারি, তো ড্রয়িং এ সে দক্ষ, তাহলে গুড অ্যাট ড্রয়িং। ঠিক আছে, চলো নেক্সট, হি ইজ ডাল ড্যাশ হিয়ারিং, সে কানে কম শুনতে পায়। ঠিক আছে, তার হিয়ারিং মানে শোনার যে ক্ষমতাটা সেটা ডাল, তাহলে সেটা আমরা বলতে পারি উইক, তাই না, তাহলে উইক ইন, অপশন বি। ওকে, নেক্সট, আচ্ছা ফিফথ কোয়েশ্চেন, আর ইউ গুড ড্যাশ কুকিং, এটা তোমরা অ্যান্সার করবে। ঠিক আছে, গুড অ্যাট হবে না ইন হবে না কি হবে সেটা তোমরা বলবে। ওকে, চলো নেক্সট রুল আমরা দেখে নেব, বিচ্ছিন্ন হওয়া বা ত্যাগ করা, পার্ট ফ্রম বা পার্ট উইথ। ঠিক আছে, তো বিচ্ছিন্ন হওয়া বা ত্যাগ করা এটা কি হবে, দেখো পার্ট ফ্রম যেটা আছে, পার্ট ফ্রম কখন হয়, কোনো ব্যক্তির কাছ থেকে বিদায় নেওয়া বা আলাদা হওয়া বোঝালে ফ্রম বসে। ওকে, আর পার্ট উইথ কোনো প্রিয় জিনিস বা বস্তু ত্যাগ করে কাউকে দিয়ে দেওয়া হলে, দিয়ে দেওয়া বোঝালে আমরা উইথ বসাই। ঠিক আছে, ত্যাগ করা বা কাউকে দিয়ে দেওয়া। ঠিক আছে, চলো দেখে নিই প্রথমে আমরা উদাহরণ কি বলেছে,
হি পার্টেড ফ্রম হিজ প্যারেন্টস উইথ টিয়ার্স, মা বাবার থেকে সে দূরে চলে যাচ্ছে, ব্যক্তির থেকে দূরে যাচ্ছে, তাই জন্য পার্টেড ফ্রম। ওকে, আর the miser cannot part with his money, ঠিক আছে, যে কৃপণ হয় সে কিনা তার টাকা থেকে, মানে সে তার টাকা অন্য কাউকে দিতে পারছে না, ত্যাগ করতে পারছে না, ঠিক আছে, তো পার্ট উইথ, মানে ত্যাগ করা, এটা বস্তুর ক্ষেত্রে হয়। নেক্সট প্রথম প্রশ্ন কি আছে, আই ক্যানট পার্ট ড্যাশ রিং ড্যাশ দিস রিং, ঠিক আছে, তো আমি এই যে রিংটা, এটা একটা বস্তু, একটা আংটি, একটা রিং, সেই রিং এর থেকে সে দূরে যেতে পারছে না, তো দেখো বস্তুর ক্ষেত্রে আমরা কি দেখলাম এইমাত্র, পার্ট উইথ, ঠিক আছে, তো এটা কি হবে, অপশন বি, পার্ট উইথ, আই ক্যানট পার্ট উইথ দিস রিং। নেক্সট, she parted their friends at the station, সে তার বন্ধু বান্ধবীদের থেকে দূরে চলে গেল, তাই না, কি না, স্টেশনে, তাহলে কি হবে, parted from her friends at the station. নেক্সট কোয়েশ্চেন দেখবো, he parted dash his beloved books, তার যে beloved books মানে তার যে প্রিয় বইগুলো, সেগুলো থেকে সে দূরে চলে গেল, বা সেগুলোকে সে ত্যাগ করে দিল, তাই না, তো সেটা কি হবে, parted with, তাই তো, অপশন সি। ওকে, নেক্সট, the child did not want to part dash his mother, তাহলে কি বাচ্চাটা চাইছে না তার মায়ের থেকে দূরে যেতে, তাহলে সেটা আমরা কি করব, আমরা কিন্তু বলবো পার্ট ফ্রম, অপশন এ। এবার লাস্টের কোয়েশ্চেনটা তোমরা করবে, দেখো ইজি কোয়েশ্চেন আছে, a soldier has to part dash his family, তো এটা অ্যান্সারটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেবো 19, যাতায়াতের মাধ্যম, ঠিক আছে, বাই অন ইন, তো আমরা যখন যাতায়াত করি, যাতায়াতের মাধ্যমের আগে ধরে নাও বাস, ট্রেন, তো সেক্ষেত্রে আমরা তার আগে আমরা কি ব্যবহার করব, দেখো সাধারণত এই যে সাধারণ যানবাহন যেরকম বাস, ট্রেন, কার, বোট দিয়ে যাতায়াত বোঝালে বাই বসে, বাই বাস, বাই ট্রেন। পায়ে হেঁটে, অন কখন বসে, পায়ে হেঁটে, অন ফুট, বা ঘোড়ার পিঠে, হর্স ব্যাক বা সাইকেলে চড়ে, ঠিক আছে, তখন অন, মানে কি তোমাকে নিজে থেকে, যেরকম দেখো এই যে বাই বাস বা বাই ট্রেন যদি হয়, ইউ আর লাইক ডুইং এনি ফিজিক্যাল ওয়ার্ক, ঠিক আছে, মানে হয়তো ধরে নাও তুমি ট্রেনটা চালাচ্ছ, তাহলে ইউ নিড টু প্রেস সাম সুইচেস অ্যান্ড পুল দ্য গিয়ার, এই ধরনের কাজ থাকে, ঠিক আছে, বাট একদম কায়িক শ্রম, যেরকম দেখো পায়ে হেঁটে বা ঘোড়ার পিঠেও ইউ হ্যাভ টু লাইক পুল দ্য স্ট্রিং, তাই না, তো ওগুলো করতে হয়, সাইকেলে তোমাকে প্যাডেল করতে হয়, হাঁটলে তো অবশ্যই পায়ে হেঁটে যাওয়া, তো সেক্ষেত্রে আমরা অন বসাবো। আর ইন কখন, যদি নির্দিষ্ট করে একটি গাড়ি বা ট্যাক্সি বোঝায়, ঠিক আছে, যেরকম আর্টিকেল থাকলে তখন ইন বসে, ইন এ কার, ইন আ ট্যাক্সি, ঠিক আছে, চলো আমরা উদাহরণ দিয়ে দেখি কি বলেছে, হি গোজ টু অফিস বাই বাস, সে বাসে করে অফিসে যায়, ঠিক আছে, তাহলে বাসের আগে বাই বসবে। আচ্ছা, হি কেম হিয়ার অন ফুট, সে পায়ে হেঁটে এখানে এসেছে, ঠিক আছে, আবার দেখো শি কেম ইন আ ট্যাক্সি, যখন একটা কোনো মানে যানবাহনের ক্ষেত্রে, গাড়ি বা পার্টিকুলার যানবাহনের ক্ষেত্রে কোনো আর্টিকেল থাকে, বা একটা নির্দিষ্ট আর্টিকেল থাকা মানে কি নির্দিষ্ট করে বুঝিয়ে দেওয়া, তো সেক্ষেত্রে কিন্তু আমরা কি করব, আমরা ইন ব্যবহার করব। চলো প্রশ্ন দেখে নি কি কি আছে, হি ওয়েন্ট টু পুরী ড্যাশ ট্রেন, ঠিক আছে, তাহলে এটা কি হবে, দেখো আমরা কি এইমাত্র রুলস পড়লাম, যে ইন কখন হয়, বাস, ট্রেন, কার, বোট, আচ্ছা অন কখন হয়, পায়ে হেঁটে, ঘোড়ার পিঠে, বাইসাইকেলে, আর সরি অন হলো, আর ইন হচ্ছে কি একটি গাড়ি বা একটি ট্যাক্সি বোঝালে, সেক্ষেত্রে নির্দিষ্ট করে একটি গাড়ি বা ট্যাক্সি বোঝায় তখন আমরা কিন্তু ইন করি। তো দেখো প্রথম প্রশ্নে কি আছে, হি ওয়েন্ট টু পুরী ট্রেন, তাই তো, তাহলে কি হবে, পুরী কিসে করে গেছে, ট্রেনে করে গেছে, তাহলে অপশন সি, বাই ট্রেন, তাই না, ট্রেনের আগে আমরা বাই বসাবো। নেক্সট কি আছে, দ্য বয় গোজ টু স্কুল ড্যাশ ফুট, সে পায়ে হেঁটে স্কুলে যায়, তাহলে অন ফুট, ঠিক আছে। নেক্সট দেখো কি আছে, হি কেম হিয়ার ড্যাশ হিজ প্রাইভেট কার, ঠিক আছে, তো এটার অ্যান্সার তোমরা সবাই কমেন্টসে জানাবে। ওকে, চলো নেক্সট আমরা দেখবো, দে প্রেফার টু ট্রাভেল ড্যাশ বোট, তারা বোটে করে ট্রাভেল করতে প্রেফার করে, তো দেখো এখানে আমরা কি করব, দেখো প্রেফার টু কিন্তু আগে থেকে দেওয়া রয়েছে, ঠিক আছে, তো ট্রাভেল কি না বোটে করে, আমরা দেখেছি ট্রেন, বাস, বোট হলে কি হচ্ছে না
বাই। তো দে প্রেফার টু ট্রাভেল বাই বোটে করে। নেক্সট আছে দেখো লাস্ট কোয়েশ্চেন, হি ইজ রাইডিং ড্যাশ আ হর্স। তো হর্সে করে যখন যাচ্ছে তখন কি হবে? অন, তাই না? হি ইজ রাইডিং অন আ হর্স। ঠিক আছে, চলো নেক্সট, লেখার উপকরণ। ঠিক আছে, লেখার উপকরণ বলতে দেখো কি বোঝাচ্ছে, রাইট উইথ অর রাইট ইন। ওকে, তো দেখো নিয়ম কি বলেছে, রাইট উইথ কখন হয়, এটাই হচ্ছে আমাদের লাস্ট রুল। তো কোনো হাতিয়ার বা ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে, হাতিয়ার বা ইনস্ট্রুমেন্ট হলে যেমন পেন, পেন্সিল, এই যে আমি এই পেনটা দিয়ে লিখছি, সো আই এম রাইটিং উইথ দিস পেন। এবার এগুলো দিয়ে লিখলে তার আগে উইথ বসে, ঠিক আছে, কাউন্টেবল নাউন। হ্যাঁ, এই পেনটা কি কাউন্টেবল নাউন, একটা পেন হলে আমরা কাউন্ট করতে পারবো, 10টা পেন হোক, যতই পেন হোক, কাউন্ট আমরা করতে পারবো। আর রাইট ইন, রাইটিং কি কোনো উপাদান বা মিডিয়াম, যেমন ইঙ্ক, ব্লাড, কি দিয়ে লিখছি, আমি যেরকম এটা ডিজিটাল পেন আছে, যখন আমরা অন্য কোনো পেন দিয়ে লিখবো তখন কি হবে, ধরে নাও পেনটা দিয়ে যখন লিখছি তখন সেটা থেকে একটা কালি বেরোচ্ছে, তাই না? তো ইঙ্ক দিয়ে লিখছি বা অনেকে রক্ত দিয়ে লেখে, ঠিক আছে, দ্যাট ইজ দেয়ার পার্সোনাল ওপিনিয়ন, আই ডোন্ট প্রেফার দ্যাট। ঠিক আছে, তো যে মিডিয়াম দিয়ে, যে উপাদান দিয়ে তুমি লিখছো, যেমন ফাউন্টেন পেনে কি কালি ভরতে হয়, কালি ভরে লিখতে হয়, আগেকার দিনে ব্রাশ দিয়ে লিখতো, তাই না? সো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা কিন্তু ইন বসাবো। এমনকি রাইট ইন পেন্সিল বললেও ইন হয় যদি পেন্সিলের দাগ মানে উপাদানটাকে বোঝায়। ঠিক আছে, ধরুন একটা পেন্সিল দিয়ে লিখছি, ঠিক আছে, এই যে দাগটা যখন বোঝাবে তখন সেটাকে আমরা রাইট ইনটা বলতে পারি। ঠিক আছে, সেটা কারণ কি, এটাই তো হচ্ছে উপাদানটা, তাই না? তো চলো আমরা আরো ভালো করে বুঝবো উদাহরণ দিয়ে। তো কি বলেছে, রাইট উইথ আ পেন, কলম দিয়ে। ঠিক আছে, তারপর বলেছে কি রাইট ইন ইঙ্ক, কালি দিয়ে লিখছে, কালিটা কি উপাদান, ঠিক আছে, তাহলে কালি দিয়ে হলে ইন, ঠিক আছে, রাইট ইন। আবার রাইটিং পেন্সিলের সাথে কখন হয় দেখো, পেন্সিলের দাগ দিয়ে, ঠিক আছে, সে পেন্সিলের দাগ দিয়ে টিক দাও এরকম যদি বলে তাহলে বলবে কি রাইট ইন পেন্সিল বা টিক, এরকম। ঠিক আছে, চলো আমরা প্রশ্ন দেখবো কি কি আছে। আচ্ছা, প্লিজ রাইট দ্য অ্যান্সার ড্যাশ আর ব্ল্যাক পেন, একটা নীল কালো পেন দিয়ে লিখতে বলেছে, তাহলে এটা কি হবে, আমরা রুলসে কি দেখলাম দেখো, পেন বললে তখন আমরা কি বলবো, উইথ। ঠিক আছে, তাহলে রাইট উইথ আ ব্ল্যাক পেন। ঠিক আছে, কিছু কিছু এক্সামের ক্ষেত্রে এরকম থাকে, কি বলবো, যে তারা বলে দেয় যে এই পেন দিয়ে লিখতে হবে এই কালারের, ঠিক আছে, ওই শিট করতে হবে ব্ল্যাক পেন দিয়ে, এরকম। ঠিক আছে, তো রাইট উইথ আ অ্যান্সার উইথ আ ব্ল্যাক পেন। সো নেক্সট, ডু নট রাইট ড্যাশ রেড ইঙ্ক, রাইট, তাহলে এটা কি হবে দেখো, আমরা যখন ইঙ্কের করেছিলাম কি ছিল ওখানে, ওখানে কিন্তু ইন ছিল। ঠিক আছে, ডু নট রাইট ইন ইঙ্ক, কারণ কি রেড ইঙ্কটা কি একটা উপাদান, তাই না? চলো নেক্সট আমরা দেখে নেবো কি বলেছে, দ্য লেটার ওয়াজ রিটেন কি ইন ব্লাড, ব্লাডটাও কি উপাদান, লেখার উপাদান, তাহলে এটা কি হবে ইন ব্লাড। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখবো কি বলেছে, হি সাইন দ্য পেপার ড্যাশ আ পেন্সিল, সে একটা পেন্সিল দিয়ে সাইন করেছে। তো এটার অ্যান্সার তোমরা আমাকে কমেন্টে দেবে। এবং লাস্ট কোয়েশ্চেনটা কি বলেছে, ড্র দ্য পিকচার ড্যাশ আ মার্কার। ঠিক আছে, তো এটা কিন্তু আমরা উইথ আ মার্কার, একটা মার্কার দিয়ে পিকচারটা ড্র করার কথা বলা হয়েছে। ঠিক আছে, সো দিস ওয়াজ ইট ফর টুডেজ ক্লাস। আশা করি তোমাদের ভালো লেগেছে। যারা যারা চ্যানেলে নতুন আছো, এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, তাহলে তোমরা কিন্তু কোনো ভিডিও বা লাইভের আপডেট মিস করবে না। এছাড়াও ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে জানাবে, এবং অ্যান্সার গুলো করতে কিন্তু একদমই ভুলবে না। ঠিক আছে, প্রত্যেকটা টপিকের থেকে আমি কিন্তু একটা করে কোয়েশ্চেন দিয়েছি। তো ধরে নাও টপিক নাম্বার 11 এর অ্যান্সার যখন করবে তখন 11 নাম্বার দিয়ে অ্যান্সারটা করবে। ঠিক আছে, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। এছাড়াও কমেন্টসে আরো জানাবে তোমাদের ক্লাসটা কেমন লাগলো, নিজের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, বাই।